আপনাদের জন্য আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ব্ল্যাক ইজ নট এ কালার, ব্ল্যাক ইজ এ সিম্বল অফ অ্যাটিটিউড। বাক্যটা বলেছিলেন আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে ববি। উনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। ববি ভাইয়ের বয়স 60 বছর। তিনি বেশ হাসি খুশি এবং ফ্রেন্ডলি একজন মানুষ। ববি ভাই আরব আমিরাতের শারজা স্টেটের আল নাহাদা 2 এলাকায় থাকেন। তিনি প্রায় 25 বছরের বেশি সময় ধরে এখানে আছেন। আমি থাকি আল নাহাদা 1 অর্থাৎ দুবাই সাইডে। তবে আমাদের দুজনের বাসা খুব কাছাকাছি। দুজনেই থাকি দুবাই আর শারজা বর্ডারের একেবারে এপারে আর ওপারে। এখানে তিনি একটি ব্যবসা করেন। ডিসেম্বর মাসের কোনো এক সন্ধ্যায় আমি আর ববি ভাই বসেছিলাম দুবাই আর শারজা বর্ডারের ধারে একটা নিরিবিলি জায়গায়। সেদিন আবহাওয়াটা ছিল অনুকূলে, মুক্ত বাতাস আর কোলাহল মুক্ত একদম রোমাঞ্চকর পরিবেশ। যদি পাশে থাকে প্রিয় বড় ভাই আর সেই সাথে যদি হয় গল্প, সেটা আবার আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের, তাহলে কার না শুনতে ভালো লাগে। আমি গল্প শোনার লোভ সামলাতে না পেরে একরকম মুগ্ধ হয়ে ববি ভাইয়ের কাছে নাইজেরিয়ার অজানা রহস্যময় কালো জাদুর ঘটনা শুনছিলাম। ঘটনা শোনার এক পর্যায়ে আমি ববি ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, এই যে এত কিছু ঘটে, সেগুলি কি আসলেই ঘটে? ববি ভাই মুচকি হেসে বললেন, তোমার ডান হাতটা দাও। আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। তারপর তিনি আমার হাত ধরে বললেন চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করার প্রায় 2 মিনিট পর ববি ভাই বললেন চোখ খোলো। আমি চোখ খুললাম। ভাই জিজ্ঞেস করলেন, সাহারা সেন্টার শপিং মলটি কোথায়? এটা কি হলো? আমার সামনে থাকা বিশাল একটা শপিং মল, যেটা দুবাই ও শারজা বর্ডারে অবস্থিত, ওটা তো আমাদের সামনেই ছিল। এখন সেটা কোথায় গেল? আমি খুঁজতে থাকি। আশেপাশে ভালো করে চেয়ে দেখি সব ঠিক আছে, কিন্তু শুধু সাহারা সেন্টার নেই। অবাক কাণ্ড। তাছাড়া কিছুটা ভয় পাচ্ছিলাম আমি কখনো ভাবতেই পারিনি আমার এরকম একটা অভিজ্ঞতা হবে। ততক্ষণে ববি ভাই বুঝতে পেরেছেন আমি একটু নার্ভাস ফিল করছি। উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, রিল্যাক্স। আমি কিছু বলে ওঠার আগে উনি বললেন, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গ জাদু, ভয়ের কিছু নেই। চোখ বন্ধ করে আবার তাকাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তখনও আমার হাত ববি ভাই ধরে রেখেছিলেন। আমি পুনরায় চোখ বন্ধ করে আবার খুললাম। আমি দেখলাম এবার সব ঠিক আছে। এই তো আমার সামনে সাহারা সেন্টার। আমি বেশ অবাক হয়ে যাই। এটা ছিল আমার জীবনের ভিন্ন একটা অভিজ্ঞতা। আমি ববি ভাইকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি কোনো কবিরাজ? তিনি বললেন, হ্যাঁ, তুমি আমাকে ছোটখাটো একজন কবিরাজ ভাবতে পারো। আমি বললাম, ছোটখাটো বলতে? আপনি যেটা আমাকে দেখালেন, মানে দৃষ্টিভঙ্গ জাদু, এটা কি কোনো ছোটখাটো বিষয়? তখন ববি ভাই বললেন, এটা অতি সাধারণ বিষয়। আমি যে জাদুবিদ্যা জানি তার তুলনায় এটি একদম প্রাথমিক জাদু। তুমি হয়তো জানো না, আমাদের আফ্রিকাতে 4 শ্রেণীর কবিরাজ আছে। নাইজেরিয়া সহ আফ্রিকার দেশগুলোতে মোট 4 শ্রেণীর কবিরাজ পাওয়া যায়, যেটাকে আফ্রিকান ভাষাতে তিনেল, উমনে, পুনা এবং নোয়া বলে। তিনেল হচ্ছে 4র্থ শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত গ্রামগঞ্জে জাদুর খেলা দেখায়। তাছাড়া তারা টুকটাক জাদু জানে আর ছোটখাটো সমস্যার সমাধানও করতে পারে। উমনে হচ্ছে 3য় শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা করে। সেখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যেগুলো কালো জাদুর মাধ্যমে সম্পন্ন করা হয়, যেমন ভুডো, গুনগুন ইত্যাদি। এরা ভুডো বিদ্যার চর্চা ছাড়াও প্রথম স্তরের কালো জাদু বিদ্যাতে মোটামুটি পারদর্শী হয়ে থাকে এবং অনেক সমস্যার সমাধানও করতে পারে। পুনা হচ্ছে 2য় শ্রেণীর কবিরাজ, যারা অনেক অভিজ্ঞ হয় এবং এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদু করে থাকে, যেমন বান মেরে মানুষ মেরে ফেলা কিংবা ভয়ঙ্কর সব পিচাস বন্দি করে তাদেরকে দিয়ে কাজ করানো। আর নোয়া হচ্ছে 1ম শ্রেণীর কবিরাজ। এরা মূলত গুরু শ্রেণীর এবং নিজ নিজ গোত্রের কবিরাজদের সর্দার হয়ে থাকে। তারা সর্বোচ্চ স্তরের কালো জাদু চর্চা করে থাকে, যেমন আত্মাবন্দি জাদু, আয়নাবন্দি জাদু বা আত্মা ফেরানো জাদু। এমনকি তারা জিনের ওপর কালো জাদু করা বা রেড ম্যাজিক করার মতো জটিল সব সমস্যার সমাধান করতে পারে। এই নোয়াদের ভিতরে আবার 2 শ্রেণী আছে, সাধারণত নোয়া আর অভিজ্ঞ নোয়া। সাধারণত আদিবাসীরাই অভিজ্ঞ নোয়া হয়ে থাকে। যাই হোক, ববি ভাই বলেছিলেন আমি 4র্থ শ্রেণীর একজন কবিরাজ ছিলাম। তবে আমার ইচ্ছে ছিল অনেক বড় কবিরাজ হবার, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, যার পর থেকে আমি এই জাদুর চর্চা একদম ছেড়ে দিয়ে এই দেশে চলে আসি। আমি বললাম, আপনি যদি আপনার সেই ঘটনাটা আমাকে বলতেন, তাহলে আমি সেটা লিখে বাংলাদেশের জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্ম হতে পাঠাতাম। ববি ভাই তারপর তার ঘটনাটি শেয়ার করতে রাজি হলেন। একটা কথা বলে রাখি ভাইয়া, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ববি ভাইয়ের কাছ থেকে আমি আরো অনেক কিছু শুনেছি। আমি সেগুলোর মূল বিষয় সংক্ষেপে নোট করে রেখেছি
যাতে আমি ভুলে না যাই। আমি বুঝতে পারছি না ঘটনা কোথা থেকে শুরু করব। তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে চেষ্টা করছি ঘটনাগুলো সাজিয়ে লেখা। তো চলুন শুরু করা যাক সেই বহুল আলোচিত আফ্রিকান কালো জাদুর ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছিল পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে। মূল ঘটনা শুরু করার আগে নাইজেরিয়ার জাতিগোষ্ঠী নিয়ে কিছু তথ্য দেওয়া যায়, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। তবে এসব তথ্য দেওয়ার আগে আমি ববি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি। আমি ওনাকে বলেছি ভূত.com কখনো কোনো দেশ বা জাতিগোষ্ঠীকে ছোট বা বড় করে না। এটা সম্পূর্ণ বিনোদনমূলক একটা প্ল্যাটফর্ম, যেখানে শুধু সত্য ভয়ের ঘটনা উপস্থাপন করা হয়। ববি ভাই বলেছেন কোনো সমস্যা নেই। আসলে এই পৃথিবীটা একসময় কুসংস্কারে ভরা ছিল এবং দিনে দিনে এসবের পরিবর্তন হয়েছে। তবে এখনো অনেক জায়গায় অনেক কিছু চলমান। আপনি আপনার দেশের মানুষের সামনে আমার দেশ সম্পর্কে যেটা তুলে ধরবেন সেটা হচ্ছে ইতিহাস। আপনি চাইলেও ইতিহাস পরিবর্তন করতে পারবেন না, আর সেটা সম্ভব না। তো ববি ভাই আমাকে তাদের দেশ ও জাতি সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, সেগুলো আমি বর্ণনা করছি। এখানে যদি আপত্তিকর বা বিরক্তিকর কোনো বিষয় থাকে তাহলে আমি ভূত.com ও লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নাইজেরিয়াতে মোট ৩০০টির বেশি ছোট বড় জাতি রয়েছে, যার ভিতরে প্রধান ৩টা জাতিগোষ্ঠী হচ্ছে হাউসা, ইউরোবা ও ইবো। ববি ভাই হচ্ছেন ইবো সম্প্রদায়ের লোক এবং উনি খ্রিস্টান ধর্মের। যেমন ইউরোবাদের ভিতরে মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ আছে, আবার এদের ভিতরে উপজাতিও আছে। উপজাতিদের আবার নির্দিষ্ট ধর্ম আছে, তারা আলাদা আলাদা কালচার মেনে চলে এবং ইউরোবাদের সাথে উপজাতি ইউরোবাদের দ্বন্দ্ব আছে। তাদের ধর্ম, কর্ম ও মতের অনেক বিভেদ রয়েছে। তবে কালো জাদুর কথা বললে উপজাতিরা এসব বিষয়ে সবসময় অভিজ্ঞ এবং শ্রেষ্ঠত্ব লাভ করেছে। হাউসা ও ইবোদের ভিতরেও ঠিক একই বিষয় লক্ষ্য করা যায়। আপনি হয়তো জানেন নাইজেরিয়াতে 1967 সালে গৃহযুদ্ধ হয়েছিল, যার প্রধান একটা কারণ হচ্ছে জাতিগত দ্বন্দ্ব। নাইজেরিয়াতে দেখা যায় যে অঞ্চলে যে জাতির সংখ্যাগুরু তারা বাকি সংখ্যালঘু জাতিদের উপর প্রভুত্ব করে এবং সংখ্যালঘুরা বৈষম্যের শিকার হয়। বর্তমানে এসব দ্বন্দ্বের হার তুলনামূলকভাবে অনেক কমে গেলেও এখনো অনেক জায়গায় এই জাতিগত দ্বন্দ্ব দেখা মেলে। এই দেশটিতে প্রচুর কালো জাদুর চর্চা হয়। তাছাড়া নাইজেরিয়ার বিশাল একটা জনগোষ্ঠী ভুডো বা কালো জাদু ধর্মে বিশ্বাসী। ভুডো হচ্ছে তাদের ভাষার প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক। তবে এই ধর্মটি অন্যান্য ধর্ম থেকে একদমই আলাদা, কারণ এই ধর্মের সাথে মিশে আছে তাদের একান্ত নিজস্ব কিছু বিশ্বাস, আচার। ধর্মের সাথে তাদের একান্ত নিজস্ব একটি দর্শন ও আদর্শ জড়িয়ে আছে। এই ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি একই সাথে সর্বেশ্বর এবং একশ্বরবাদী। ববি ভাই বলেছিলেন প্রতি বছর একটা বিশেষ দিনে এই ভুডুয়ানরা একটা গুনগুন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেদিন একজনকে বিশেষ সাজে সাজানো হয়। এই গুনগুন অনুষ্ঠানে যিনি গুনগুন সেজে থাকেন তিনি বিভিন্ন রঙের লম্বা লম্বা জামা পরে বাড়ি বাড়ি ঘুরে। সেদিন একজনকে বিশেষ সাজে সাজানো হয়। এই গুনগুন অনুষ্ঠানে যিনি গুনগুন সেজে থাকেন তিনি বিভিন্ন রঙের লম্বা লম্বা জামা পরে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। তাদের বিশ্বাস এই দিনে তাদের পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে। তবে একটা ভয়ঙ্কর বিষয় আছে, এই গুনগুন যখন বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে তখন তার থেকে বেশ দূরত্ব বজায় রাখতে হয়। যদি কেউ ভুল করে এই গুনগুন সাজে সজ্জিত ব্যক্তিকে স্পর্শ করেন তবে ওই ব্যক্তি এবং গুনগুন দুজনেরই একসাথে মৃত্যু হবে। একবার ববি ভাইয়ের এলাকার গুনগুন অনুষ্ঠানে দুজন ব্যক্তি এভাবেই মারা গিয়েছিল। একজন নাকি ভুল করে গুনগুনকে স্পর্শ করে ফেলেছিল, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষের মতো মুহূর্তের মধ্যেই দগ্ধ হয়ে তারা মারা যান। ববি ভাই এটি নিজে দেখেছেন। তাছাড়া সেখানে মানুষ প্রায় সর্বক্ষেত্রে চাকরি, ভালোবাসা ও সংসারে শান্তির জন্য কালো জাদুর ব্যবহার করে থাকে। নাইজেরিয়ার জনপ্রিয় খেলা ফুটবলেও অনেক বড় বড় তারকা খেলোয়াড় বিভিন্ন সময়ে কবিরাজের শরণাপন্ন হন। রোমান ক্যাথলিক, খ্রিস্টান ও প্র্যাকটিসিং মুসলিম ব্যতীত মোটামুটি সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কালো জাদুর চর্চা করেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো সেখানে এক জাতি অন্য জাতির ওপর কালো জাদু প্রয়োগ করে। আজকের গল্পের মূল বিষয় হলো দুই জাতি ইউরোবা এবং ইবোদের ভিতরের সেই কালো জাদুর লড়াই। ববি ভাইয়ের জানা মতে এই ঘটনার সূত্রপাত হয় 1980-র দশকের শেষের দিকে। হাজার বছর ধরে চলমান জাতিগত দ্বন্দ্বের মাঝে ওই সময়ের কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে সক্ষম হয়েছেন ববি ভাই। ইবোরা ইউরোবাদের দ্বারা চরম বৈষম্যের শিকার হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা এবার এমন কিছু করবে যা
ইউরোবারা সারা জীবন মনে রাখবে। যেহেতু ইউরোবারা সংখ্যাগরিষ্ঠ, তাই ইবোরা শক্তিতে না পেরে তাদের উপর কালো জাদু করার পরিকল্পনা করে। ববি ভাইয়ের ইবো গোত্রের প্রধান কবিরাজ বা নোয়া ছিলেন কেভিন। নির্যাতিত ইবোরা কেভিনের কাছে গিয়ে বলে, কেভিন কিছু একটা করুন, ইউরোবাদের অত্যাচার আর সহ্য হচ্ছে না। কেভিন একদিন সময় নিয়ে সিদ্ধান্ত নেয় যে সে ইউরোবাদের উপর কিছু রক্তচোষা পিশাচ শ্রেণীর জিন চালান করে দেবে। এই পিশাচগুলো তাদের শরীরের সব রক্ত খেয়ে ফেলবে এবং তারা এক সময় রক্তশূন্য হয়ে মারা যাবে। এরপর একটি বিশেষ রিচুয়ালের আয়োজন করা হয়, যেখানে কেভিন বিশেষ পোশাক পরে তার 12 জন শিষ্য নিয়ে বাড়ির উঠোনে বসে। উঠোনের মাঝখানে একটি ছাগল এনে তার গায়ে মন্ত্র পড়ে ফু দেওয়া হয় এবং সামনে 3টি থালা রাখা হয়। থালাগুলোতে লাল রঙের গুঁড়ো, 1 বোতল পানি এবং একটি খালি থালা ছিল। কেভিনের শিষ্যরা ছাগলটিকে ঘিরে গোল হয়ে অদ্ভুত এক নৃত্য করতে থাকে। কেভিন ছাগলের গায়ে রং মাখিয়ে মুখ থেকে পানি ছিটিয়ে প্রায় 10 মিনিট ধরে মন্ত্র পড়ে। এরপর একটি লম্বা ধারালো রামদা আনা হয় এবং শিষ্যরা কাঠের বাদ্য বাজিয়ে শুরু করে বলতে থাকে, এসো এসো এসো। ববি ভাই বলছিলেন, এই রিচুয়ালের মাধ্যমে একটি শক্তিশালী পিশাচকে ওই ছাগলের শরীরে প্রবেশ করতে বাধ্য করা হচ্ছিল। কিছুক্ষণ পর ছাগলটি একটি ভয়ঙ্কর জন্তুর মতো হুঙ্কার দিতে শুরু করে, যা শুনে উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়ে। পিশাচটি ছাগলের শরীরে বন্দী হলেও অদৃশ্য কোনো শক্তির কারণে ছাগলটি ওখান থেকে নড়তে পারছিল না। ববি ভাই ব্যাখ্যা করলেন, এটাই কালো জাদু। ছাগলটিকে সম্পূর্ণ বশ করে রাখা হয়েছিল। এক সময় কেভিন এক কোপে ছাগলের মাথা আলাদা করে ফেলে। তখন সেই ছাগলটি পিশাচের মতো এক বিকট আর্তনাদ করে ওঠে, যা পুরো বাড়ি কাঁপিয়ে দেয়। কেভিন কাটা মাথাটি 3য় থালায় রাখে এবং একজন শিষ্য মাটির পাত্রে ছাগলের রক্ত সংগ্রহ করে। এরপর সেই কাটা মাথা ও রক্ত নিয়ে কেভিন তার ছোট ঘরে চলে যায়। মনে রাখা ভালো, আফ্রিকান কবিরাজদের আলাদা ঘর থাকে, যেখানে তারা তাদের কবিরাজি কর্মকাণ্ড পরিচালনা করে। পরবর্তীতে জানা যায়, ইবোরা যখন কেভিনের কাছে ইউরোবাদের উপর কালো জাদু করার অনুরোধ করে, তখন কেভিন সবার নাম নিয়ে এক শক্তিশালী পিশাচ জিনের সাথে যোগাযোগ করে। এটি ছিল একটি চুক্তি জাদু, যেখানে জিনের সাথে নির্দিষ্ট শর্তে কাজ করানো হয়। কবিরাজ প্রথমে ঠিক করেন তিনি কি ধরনের জাদু করবেন, তারপর সেই কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট জিনকে আহ্বান করা হয়। যেমন কোনো জিন মানুষের রক্ত খেয়ে ফেলতে পারে, আবার কেউ মানুষকে পাগল করে দিতে পারে। কেভিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি উগ্র ইউরোবাদের রক্ত শূন্য করে মারবেন, যাতে কেউ সহজে বিষয়টি ধরতে না পারে। সেই ভাবনা অনুযায়ী তিনি এক পিশাচকে ডাকেন, যে মানুষের শরীর থেকে রক্ত চুষে খেতে পারে। কেভিনের আহ্বানে সাড়া দিয়ে সেই পিশাচটি এলে কেভিন তাকে নির্দিষ্ট কিছু মানুষের রক্ত খেয়ে ফেলার কাজ দেয়। পিশাচটি রাজি হয়, তবে শর্ত দেয় যে এই কাজের বিনিময়ে কেভিনকেও তার 2টি কাজ করে দিতে হবে। মানুষের মতো জিনদের ভেতরেও শত্রুতা থাকে। সেই পিশাচটি জানায় সেও তার এক শত্রুকে কেভিনের মাধ্যমে হত্যা করতে চায়। পিশাচের 2য় শর্ত ছিল যে সে তার সেই শত্রুর তাজা রক্ত পান করতে চায় এবং মাথাটি চিবিয়ে খেতে চায়। কেভিন রাজি হন। সেই ছাগলের ভিতরে পিশাচ বন্দি করে বলি দেওয়া হয়েছিল। সেটি ছিল আসলে কেভিনের চুক্তি করা জিনের সেই শত্রু। এভাবেই ইবোদের কবিরাজ সর্দার জিনের সাথে চুক্তি করে ইউরোবাদের উপর কালো জাদু করেন, যার ফলে অনেকে রক্তশূন্যতায় ভুগে মারা যায়। তবে ইউরোবারাও বসেছিল না। তারা বুঝতে পারে ইবোরা তাদের উপর কালো জাদু করেছে এবং এর প্রতিশোধ নিতে তারা পাল্টা আত্মঘাতী কালো জাদু প্রয়োগ করে। এই জাদুর প্রভাবে মানুষ নিজেই নিজের প্রাণ কেড়ে নিতে থাকে। সেবার নাকি 10 জনেরও বেশি ইবো একযোগে আত্মহত্যা করেছিল। একসাথে এতগুলো মানুষের আত্মহত্যা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। ইবোরা দ্রুতই ঘটনার ভয়াবহতা বুঝতে পারে। ববি ভাই এই জাদু করার নিয়ম বলতে না পারলেও এটি কাটানোর প্রক্রিয়ার কথা বিস্তারিত জানিয়েছেন। যখন ইবোরা নিজেদের প্রাণ নিতে শুরু করে, কেভিন বুঝতে পারেন ইউরোবারা এমন কিছু ভয়ঙ্কর জিন চালান করেছে যারা মানুষকে নিয়ন্ত্রণে রেখে আত্মহত্যা করতে বাধ্য করছে। এই সমস্যার সমাধান ছিল একটাই, ইউরোবাদের চালান করা সেই ঘাতক জিনদের হত্যা করা। যেদিন কেভিন সেই জিনদের হত্যা করার সিদ্ধান্ত নেন, সেদিন সন্ধ্যায় তিনি তার 12 জন শিষ্য নিয়ে এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। কেভিন প্রায় 20টির মতো কাঠের পুতুল নিয়ে আসেন এবং একটি পুতুলকে কেন্দ্রে রেখে বাকিগুলোকে তাকে ঘিরে গোল বৃত্ত আকারে সাজান। কেভিনের শিষ্যরা প্রতিটি পুতুলের মাথায় ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়, তবে কেন্দ্রীয় পুতুলটির মাথায় পাপড়ির পরিমাণ ছিল বেশি। এরপর কেভিন উপস্থিত সবাইকে যার যার ঘরে ফিরে যেতে বলেন এবং ঘোষণা করেন যে কাল থেকে সব ঠিক হয়ে যাবে, আর কেউ আত্মহত্যা করবে না। এরপর কেভিন তার শিষ্যদের নিয়ে সেই বিশেষ রিচুয়ালের ঘরে চলে যান এবং বাইরের উঠোনে পুতুলগুলো ওভাবেই পড়ে থাকে। ববি ভাই জানান, সেই বন্ধ ঘরে বসে কেভিন তার ভয়ঙ্কর সব তন্ত্রমন্ত্র পড়তে শুরু করেছিলেন। দিন গভীর রাতে নাকি অনেকগুলো আলো এসে এক এক করে উঠোনে থাকা
ওই পুতুলগুলোর ভিতরে প্রবেশ করে। তারপর পুতুলগুলো মানুষের মতো করে চলতে শুরু করে এবং একসময় হাওয়ায় মিলিয়ে যায়। এই দৃশ্য নাকি ববি ভাইয়ের একজন প্রতিবেশী দেখেছিলেন, যা তিনি পরবর্তীতে সবাইকে জানিয়েছেন। ওই জিনগুলো আসলে কি ছিল আর তারা কিভাবে ইউরোবাদের সেই আত্মঘাতী জাদু প্রতিরোধ করলো সে বিষয়ে ববি ভাই বেশি কিছু জানাতে পারেননি। তবে এই রিচুয়ালের মাধ্যমে ইউরোবাদের কালো জাদু নষ্ট করতে সক্ষম হন ইভো কবিরাজদের সর্দার কেভিন। এর পরেও অনেকবার এই দুই পক্ষের ভিতরে কালো জাদুর লড়াই চলেছে এবং দুই পক্ষই একে অপরের ওপর ভয়ঙ্কর জাদু করেছে। ববি ভাই অনেক কিছু বললেও সঙ্গত কারণে আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি। তবে দুই জাতির লড়াইয়ে সবচেয়ে ভয়ঙ্কর জাদুটি কি ছিল এবং কিভাবে তার সমাধান এলো, এখন সেটাই বর্ণনা করব। বর্ণনা করার আগে কিছু কথা বলে নেওয়া ভালো। সেখানে প্রত্যেকটি জাতির ভিতরেই অদ্ভুত সব কুসংস্কার ও প্রথা রয়েছে। যেমন ইউরোবাদের ভিতরে একটি প্রথা আছে স্বেচ্ছায় বলিদান, অর্থাৎ জাতির স্বার্থে কেউ নিজের ইচ্ছায় জীবন উৎসর্গ করেন। এটি অনেকটা দেশের স্বার্থে আত্মঘাতী কাজ করার মতো একটি বিষয়। আবার ইবোদের ভিতরে একটি প্রথা ছিল যমজ বাচ্চা বলি দেওয়া। বাবা মা মনে করতেন তারা ভাগ্যবান বলে সৃষ্টিকর্তা তাদের জোড়া বাচ্চা দিয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বরূপ তাদের বলি দেওয়া উচিত। অন্যদিকে হাউসাদের ভিতরে প্রথা ছিল বিশেষ সময়ে একজন নববধূকে বলি দেওয়া। প্রথমে একটি মেয়েকে বলির জন্য নির্বাচন করা হতো, তারপর একজনের সাথে তার বিয়ে দিয়ে তাকে বলি দেওয়া হতো। এই সব কিছু ছিল আসলে তাদের প্রাচীন কালো জাদুর অন্তর্ভুক্ত এক একটি রিচুয়াল। একসময় ব্রিটিশরা সেখানে আসার পর এসব প্রথার ঘোর বিরোধিতা শুরু করে এবং মোটা দাগে সেগুলো বন্ধ করতে সক্ষম হয়। তবে ববি ভাই জানিয়েছেন এখনো অনেক জায়গায় অত্যন্ত গোপনে এসব কর্মকাণ্ড চলমান আছে। যাই হোক, ববি ভাই বলেছিলেন ইবো এবং ইউরোবাদের ভিতরে কালো জাদুর লড়াই এখনো চলছে। 2025 সালে এসেও এই লড়াই চলমান এবং এর ভেতরে ইউরোবারা ইবোদের উপর এমন এক ভয়ঙ্কর কালো জাদু করে বসলো যার ফলে অনেক ইবো মারা গেল। এই জাদু কাটাতে ইবোদের অনেক বেগ পেতে হয়েছিল। একদিন সকালবেলা হঠাৎ করে কেভিনের রক্তবমি শুরু হয়। খবর পেয়ে সবাই কেভিনের কাছে ছুটে গিয়ে দেখে ঘর থেকে শুরু করে পুরো উঠোন জুড়ে শুধু রক্ত আর রক্ত। অবাক করার বিষয় হচ্ছে কেভিনের বমির সাথে শুধু তাজা রক্ত বের হচ্ছিল, কিন্তু কেউ তাকে ধরছিল না। তাকে হাসপাতালে নেওয়ার বদলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। আমরা এগিয়ে গেলে কেভিন বললেন, আমার থেকে দূরে থাকো, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, আমি এক্ষুনি মারা যাব। তার এমন কথা শুনে আমরা বেশ অবাক হই এবং মর্মাহত হই। কেভিন জানালেন এটি ইউরোবাদের কাজ এবং এবার আর কেউ বাঁচতে পারবে না। কেভিনের নিষেধ সত্ত্বেও আমরা তাকে জোরপূর্বক হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান। কেভিন ছিলেন ইবো কবিরাজদের সর্দার, তাই তার মৃত্যুতে পুরো ইবো গোত্রে শোকের ছায়া নেমে আসে। কেভিন মারা যাওয়ার 2 দিন পর আরো 3 জন ইবো যুবক একইভাবে রক্তবমি করতে করতে মারা যায়। মৃত্যুর আগে তারা জানিয়েছিল যে তারা গত রাতে স্বপ্নের ভিতরে এক ভোজনে গিয়ে পেট ভরে মাংস খেয়েছিল। স্বপ্নের সেই মাংস খাওয়ার পর থেকেই তাদের পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং এক পর্যায়ে রক্তবমি করে তারা মারা যায়। কেভিন সহ 4 জন এভাবে মারা যাওয়ার পর ইবোদের ভিতরে প্রচন্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে ইউরোবারা তাদের উপর চরম প্রতিশোধ নিতে শুরু করেছে, তাই তারা মরিয়া হয়ে বড় বড় তান্ত্রিকদের কাছে ছুটে। পরের দিন পাশের এলাকা থেকে হেনরি ছদ্মনাম নামে একজন অত্যন্ত অভিজ্ঞ ও গুরু শ্রেণীর ইবো কবিরাজকে নিয়ে আসা হয়। হেনরি কবিরাজকে কেভিনের মৃত্যু সহ সবকিছু খুলে বলা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য আসনে বসেন। আসন পেতে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে একসময় মনে হলো তিনি বসা অবস্থাতেই ঘুমিয়ে গেছেন। কিছুক্ষণ পর হেনরি চোখ খুলে আসন থেকে উঠে দাঁড়ান এবং গভীর উদ্বেগের সাথে কথা বলতে শুরু করেন। হেনরি জানালেন ইউরোবারা এক অভিজ্ঞ আদিবাসী কবিরাজের সর্দারকে নিয়ে এসেছে তোমাদের পুরো গোত্রকে কালো জাদুর মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য। হেনরি জানালেন ওই ইউরোবা কবিরাজ ছিলেন একজন অতি অভিজ্ঞ নোয়া বা গুরুতান্ত্রিক। সেই আদিবাসী ইউরোবারা কবিরাজ সর্দার ইউরোবাদের বলেছিলেন কিছুদিন পরে সূর্যগ্রহণ হবে। ওই সূর্যগ্রহণের সময় তোমাদের ভিতর থেকে কেউ যদি স্বেচ্ছায় বলি হতে রাজি হয় তবে ইবোদের উপর এমন এক ভয়ঙ্কর জাদু করতে পারবো যা কাটানোর ক্ষমতা তাদের নেই। এরপর ইউরোবাদের ভিতর থেকে একজন স্বেচ্ছায় বলি হতে রাজি হয় এবং সূর্যগ্রহণের দিন সেই বলির মাধ্যমে ভয়ঙ্কর কালো জাদু করা হয়। ওরা একটি বিশেষ রিচুয়ালের মাধ্যমে 3টি শক্তিশালী জাদুকর জিনকে তোমাদের উপর চালান করে দিয়েছে। ইউরোবাদের চালান করা ওই 3টি জিন আদমা জাদুবিদ্যা জানে, যার মাধ্যমে তারা নিজেদের অস্তিত্বহীন করে ফেলতে পারে। এই জাদুর প্রভাবে বাতাসের মতো অদৃশ্য অনুভব করা গেলেও কোনো জিন বা শক্তি তাদের খুঁজে পাবে না। আদিবাসী ইউরোবা কবিরাজ জানতেন যে এই 3 জিনকে মারা অসম্ভব, কারণ কেউ ধরতে এলেই তারা আদমা জাদুর সাহায্যে অস্তিত্বহীন হয়ে পালিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ওই 3 জিন হচ্ছে যাযাবর শ্রেণীর এবং জিন সমাজ থেকে বিচ্ছিন্ন, যারা জঙ্গলে বসবাস করে। আদমা এবং আদা জাদুর রহস্য নিয়ে ববি ভাই জানিয়েছেন আনুমানিক 1700 শতাব্দীতে পশ্চিম আফ্রিকার কোনো এক দেশে রাজকুমারী আদমার জন্ম হয়েছিল। কেউ বলেন আদমা রাজ পরিবারে জন্মেছিলেন, আবার কেউ বলেন তিনি সাধারণ এক দরিদ্র পরিবারের বুদ্ধিমতী ও সুন্দরী তরুণী ছিলেন। আদমা সামাজিক ও নারীদের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে অনেক শত্রু তৈরি করেন এবং তাদের হাত থেকে বাঁচতে ভয়ঙ্কর কালো জাদুর চর্চা শুরু করেন।
বিশেষ করে সমস্ত দৃশ্য ও অদৃশ্য শক্তির সামনে নিজেকে অস্তিত্বহীন করার জাদুতে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন। তৎকালীন সময়ে অনেকে তাকে ডাইনি বা ডাকিনী বিদ্যার চর্চাকারী মনে করে অপছন্দ করত। কবিরাজ হেনরি জানিয়েছিলেন আদমার কাছ থেকেই ওই 3টি জিন নিজেদের লুকিয়ে ফেলার সে অদ্ভুত জাদু শিখেছে। আদমা বেঁচে থাকতে ওই 3 জিনকে বশ করে নিজের কাজ করাতেন, কিন্তু আদমার মৃত্যুর পর জিনগুলো মুক্ত ও স্বাধীন হয়ে যায়। প্রশ্ন থাকতে পারে, তারা স্বাধীন হলে ইউরোবা কবিরাজের কথা কেন শুনছে? আসল উত্তর হলো এটি একটি চুক্তি। শর্ত অনুযায়ী ওই 3 জিন ইউরোবা কবিরাজকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা তোমাদের সবাইকে মেরে ফেলবে। ইউরোবাদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল ইবো কবিরাজ কেভিনের উপর, তাই তারা সর্বপ্রথম কেভিনকে হত্যার অনুরোধ করে। সেই কথা অনুযায়ী ইউরোবা কবিরাজ গুরু কেভিনের উপর প্রথম জাদু করেন এবং যে রাতে তাকে হত্যা করা হয় তাকেও সেই একই স্বপ্ন দেখানো হয়েছিল। অর্থাৎ তোমাদের যে 3 জন যুবক মারা গেছে তারা যে ভোজের স্বপ্ন দেখেছিলেন, কেভিনের মৃত্যু শুরু হয়েছিল সেই একই স্বপ্নের মাধ্যমে। মূলত ওই জিন 3টা স্বপ্নের ভেতরে এক ধরনের কাঁচা মাংস খাওয়ায়, আর সেই মাংস খাওয়ার ফলেই এই 4 জনের মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন তোমাদের ভেতরে 3 জন করে স্বপ্নে ওই 3 জিনের দেওয়া মাংস খাবে এবং এটি খেলে আর বাঁচার কোনো উপায় নেই। এই সমস্যার সমাধান একটাই, ওই যাযাবর 3 জিনকে হত্যা করা, যা আমার পক্ষে অত্যন্ত কঠিন হবে। হেনরি সবাইকে সাবধান করে দিয়ে বলেন আজ রাতে ভুলেও কেউ যেন না ঘুমায়, কারণ ঘুমিয়ে পড়লেই স্বপ্নের মাধ্যমে মৃত্যু নিশ্চিত। হেনরির কথা মতো ইবো গোত্রের কেউ সেদিন ঘুমানোর সাহস পায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত ভোর রাতের দিকে আবারও 3 জন যুবক রক্তভূমি করতে শুরু করে। মারা যাওয়ার আগে তারা বলেছিল তারা অনুভব করছিল কেউ একজন এসে জোর করে তাদের মুখে কাঁচা মাংস গুঁজে দিচ্ছে। যখন তাদের মাংস খাওয়ানো হচ্ছিল তখন তারা চিৎকার করতে চাইলেও পারেনি এবং নড়াচড়া করার মতো কোনো শক্তি তাদের ছিল না। এভাবে 7টি তাজা প্রাণ ঝরে যাওয়ায় পুরো ইবো গোত্রে শোকের ছায়া নেমে আসে এবং হেনরিকে আবারও খবর দিয়ে আনানো হয়। হেনরি এসে দুঃখ প্রকাশ করে বলেন আমি ভেবেছিলাম না ঘুমালে হয়তো সমস্যা হবে না, কিন্তু এটি আমার ভাবনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। উপস্থিত সবাই যখন বাঁচার জন্য আপত্তি জানায় তখন হেনরি বলেন এর একটি উপায় আছে, 4 পূর্বপুরুষের জাদু। হেনরি জানান আফ্রিকা মহাদেশের একজন বিখ্যাত কবিরাজ ছিলেন যার নাম গৌ, যাকে বলা হতো কবিরাজ সম্রাট। কবিরাজ সম্রাট গৌ প্রতিটি জাদু কাটানোর বিদ্যা জানতেন এবং হেনরি সাধনার মাধ্যমে জানতে পেরেছেন যে একমাত্র গৌয়ের পদ্ধতি তাদের বাঁচাতে পারে। আফ্রিকাতে কবিরাজের ছেলে কবিরাজ হওয়ার নিয়ম থাকায় বংশ পরম্পরায় গৌ একজন শ্রেষ্ঠ কবিরাজ হয়ে উঠেছিলেন। তবে গৌ এমন কিছু সাধনা করেছিলেন যা সাধারণ কবিরাজদের কল্পনার বাইরে ছিল। উপস্থিত সবাই যখন বাঁচার জন্য আকুতি জানায় তখন হেনরি বলেন এর একটি উপায় আছে, 4 পূর্বপুরুষের জাদু। হেনরি জানান আফ্রিকা মহাদেশের একজন বিখ্যাত কবিরাজ ছিলেন যার নাম গৌ, যাকে বলা হতো কবিরাজ সম্রাট। কবিরাজ সম্রাট গৌ প্রতিটি জাদু কাটানোর বিদ্যা জানতেন এবং হেনরি সাধনার মাধ্যমে জানতে পেরেছেন যে একমাত্র গৌয়ের পদ্ধতিতেই তাদের বাঁচাতে পারে। আফ্রিকাতে কবিরাজের ছেলে কবিরাজ হওয়ার নিয়ম থাকায় বংশ পরম্পরায় গৌ একজন শ্রেষ্ঠ কবিরাজ হয়ে উঠেছিলেন। তবে গৌ এমন কিছু সাধনা করেছিলেন যা সাধারণ কবিরাজদের কল্পনার বাইরে ছিল। কবিরাজ গৌ এমন কিছু সাধনা করেছিলেন যা অন্যান্য কবিরাজরা চিন্তা করতেও ভয় পায়, যেমন মৃত মানুষের আত্মাবন্দী করে কাজ করানো। এখানে আত্মা বলতে আমরা কারেন জিন বুঝি। তবে সমস্যা হচ্ছে গৌ মারা গেছেন অনেকদিন আগে, এমনকি তার ছেলে সহ পরবর্তী 3 পুরুষও মারা গেছেন এবং বর্তমানে তার যে বংশধর বেঁচে আছেন তিনি অনেক দূরে আছেন। রাতারাতি তার কাছে গিয়ে কাজ করানো অসম্ভব। তাছাড়া তিনি গৌয়ের মতো অভিজ্ঞ কিনা সেটাও ভাবার বিষয়। তাই হেনরি সিদ্ধান্ত নিলেন তিনি 4 পূর্বপুরুষের জাদু করবেন, যেখানে গৌয়ের আত্মা বা কারেনকে ফিরিয়ে আনা হবে। হেনরি বুঝিয়ে বললেন গৌয়ের আত্মা ফেরাতে হলে তার পরবর্তী 3 পুরুষের আত্মাকে পর্যায়ক্রমে ফেরাতে হবে। প্রথমে গৌয়ের নাতির ছেলের আত্মা ফেরাতে হবে, তার উপর ভর করে গৌয়ের নাতির আত্মা, তারপর গৌয়ের ছেলের সবশেষে সেই আত্মার উপর ভর করে স্বয়ং কবিরাজ সম্রাট গৌয়ের আত্মা ফিরবে, যাকে বলা হয় ম্যাজিক অফ 4 অ্যানসেস্টার। এই জটিল প্রক্রিয়া বর্ণনা করার আগে আমি কিছু কথা বলতে চাই, কারণ এটি নিয়ে বিতর্ক হতে পারে। আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি যে মানুষ মারা গেলে তার রূহ বারজাখের জীবনে চলে যায় এবং সেখান থেকে ফেরার সুযোগ নেই। তবে আমরা জানি যে প্রত্যেকের সাথে একটি করে কারেন জিন থাকে, যা মানুষের জন্মের সময় থেকে যুক্ত হয় এবং মৃত্যুর পরও বেঁচে থাকে। এই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কারেন জিন হাজির করা সম্ভব, যাকে আফ্রিকানরা বা অন্য দেশের মানুষ স্পিরিট বলে থাকে। আমি ববি ভাইকে দেখেছি, উনি যখন কোনো পানীয় পান করেন তখন আগে 4 ফোঁটা মাটিতে ফেলে দেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন তিনি বিশ্বাস করেন ওনার 4 পূর্বপুরুষ এখনো এই দুনিয়াতে আছেন। সেদিন হেন কিছু সময়ের জন্য চলে যান এবং পরে আরো 5 জন অভিজ্ঞ কবিরাজ ও রিচুয়ালের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ফিরে আসেন। সরঞ্জামগুলোর মধ্যে ছিল 4টি কবুতর, পাখির পালক,
4টি মানুষের খুলি, রং এবং মোমবাতি। হেনরি জানিয়েছিলেন সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে তখন তিনি ও তার 5 সঙ্গী মিলে এই গোপন রিচুয়াল শুরু করবেন। তাদের কথা মতো কেভিনের বাড়িটি খালি করে দেওয়া হয় এবং গ্রামবাসী দূর থেকে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করতে থাকে। দুপুরবেলা হেনরি কবুতর 4টিকে জবাই করে তাদের রক্ত আলাদা করে রাখেন এবং প্রতিটি মানুষের খুলির উপর সেই রক্ত ঢেলে দেন। রোদের তাপে খুলির রক্ত শুকিয়ে গেলে হেনরি পাখির পালক পুড়িয়ে ছাই করেন এবং তার সাথে রং ও পানি মিশিয়ে এক ধরনের কালি তৈরি করেন। সেই বিশেষ কালি দিয়ে রক্তমাখা মাথার খুলিগুলোর উপরে আঙ্গুল দিয়ে তিনি রহস্যময় কিছু মন্ত্র বা চিহ্ন লিখতে শুরু করেন। লেখা শেষ হলে খুলিগুলো আবারও রোদে শুকিয়ে নেওয়া হয় এবং তারপর তারা খুলিগুলো নিয়ে কেবিনের সেই তান্ত্রিক ঘরে প্রবেশ করেন। ঘরের ভিতরে 6 জন কবিরাজ মিলে একটি মালসায় আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করেন এবং খুলিগুলো আগুনের পাশে রেখে অবিরাম মন্ত্র পাঠ করতে থাকেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই রিচুয়ালের মাধ্যমে ওই 4 পূর্বপুরুষের আত্মাকে পূর্ণ শক্তি দেওয়া হয়েছিল। জানা যায় ওই 4টি মাথার খুলি ছিল আসলে কবিরাজদেরই কোনো একজনের 4 পূর্বপুরুষের, বাবা, দাদা, পরদাদা এবং তার বাবার। কারণ এই বিশেষ জাদু সম্পন্ন করতে হলে এমন 4টি খুলির প্রয়োজন যা একই বংশের 4 জন পূর্বপুরুষের হতে হবে। সন্ধ্যাবেলা যজ্ঞ শেষ করে হেনরি বাইরে আসেন এবং সবাইকে সতর্ক করেন যেন সূর্য ডোবার পর কেউ ঘর থেকে বের না হয় বা উঠোনের আশেপাশে না আসে। তিনি সাবধান করেছিলেন যে আত্মা ফেরানোর সময় পরিবেশে প্রচন্ড ঝড় তুফান হতে পারে এবং কেউ কাছে এলে চরম ক্ষতির সম্মুখীন হতে পারে। বাসীরা আশ্বস্ত করলে সূর্য ডোবার পর শুরু হয় আসল কাজ। ববি ভাই সহ অন্যরা আড়াল থেকে সেই দৃশ্য দেখতে থাকেন। হেনরি উঠোনের মাঝখানে একটি কাপড় বিছিয়ে তার উপর 4টি মাথার খুলি রাখেন এবং প্রতিটি খুলির সামনে একটি করে সরল রেখা টানেন। সেই সরল রেখাগুলোর উপর রং ছিটিয়ে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় এবং 6 জন কবিরাজ এক লাইনে বসে মন্ত্র পড়া শুরু করেন। ঘন্টার পর ঘন্টা মন্ত্র পাঠ চলার এক পর্যায়ে হঠাৎ চারপাশ থেকে প্রচন্ড ঝড় উঠতে শুরু করে। মনে হচ্ছিল সেই ঝড় এখনই সবকিছু লণ্ডভণ্ড করে দেবে, যা ছিল অত্যন্ত অভাবনীয় এবং আতঙ্কজনক। অবাক করার বিষয় হচ্ছে প্রচন্ড সেই ঝড়ো বাতাসের ভেতরেও মোমবাতিগুলো নেভেনি, বরং এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে সেগুলো জ্বলছিল। ঝড় বাতাস চলাকালীন প্রথম সারির মোমবাতিগুলো একে একে নিভে যায় এবং কয়েক সেকেন্ড পরেই একটি আলো এসে প্রথম মাথার খুলির ভেতরে প্রবেশ করে। আলোটি খুলির ভেতর ঢোকার সাথে সাথে সব কবিরাজ একসাথে দাঁড়িয়ে গিয়ে সুরেলা কণ্ঠে গাইতে থাকেন, তোমার পিতাকে নিয়ে এসো। কিছুক্ষণ গান গাওয়ার পর ওই আলোটি খুলি থেকে বেরিয়ে যায় এবং কয়েক মিনিট পর দ্বিতীয় লাইনের মোমবাতিগুলো নিভে গিয়ে দ্বিতীয় খুলিতে আলো প্রবেশ করে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং তৃতীয় লাইনের মোমবাতিগুলো নিভে যাওয়ার পর তৃতীয় খুলিতে আলো প্রবেশ করলে কবিরাজরা আবারও সেই একই গান গাইতে শুরু করতে থাকেন। তৃতীয় আলোটি বেরিয়ে যাওয়ার পর পরিবেশ আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং চারপাশ জুড়ে প্রলয়ঙ্করী বাতাস বইতে শুরু করে। এমন সময় চতুর্থ লাইনের মোমবাতিগুলো নিভে যায় এবং একে একে 4টি আলো 4টি খুলির ভিতরে প্রবেশ করে। যখন এই আলো খুলিগুলোর ভিতরে ঢুকে তখন কবিরাজেরা দাঁড়িয়ে সমস্বরে বলতে থাকেন যে, হে মহাত্মা, বাঁচাও আমাদের, বাঁচাও। বেশ কিছুক্ষণ পর ওই 4টি মানুষের মাথার খুলি মানুষের মতো করে কথা বলে ওঠে এবং ধমক দিয়ে বলে, তোদের এত বড় সাহস যে আমাদের বিরক্ত করিস। হেনরি ক্ষমা চেয়ে বলেন, আমরা বড় অসহায় হয়ে বাধ্য হয়ে আপনাদের ডেকেছি, আমাদের আর কোনো পথ খোলা ছিল না। অবশেষে হেনরি তাদের শান্ত করতে সক্ষম হন এবং চতুর্থ খুলির ভিতরে থাকা কবিরাজ সম্রাট গৌয়ের আত্মা তাদের ডাকার কারণ জানতে চায়। হেনরি সব খুলে বললে গৌ জানায় এই সমস্যার সমাধান হচ্ছে আয়না জাদু। গৌ শিখিয়ে দেয় কিভাবে আয়না জাদু করতে হবে এবং সাবধান করে দেয় যে ওই 3 জিনের হাত থেকে বাঁচতে হলে আজ রাতে নির্দিষ্ট 3 যুবককে পানির ভেতরে রাখতে হবে। জিনের জাদু পানিতে কাজ করে না, তাই ওই 3 যুবক যেন সারা রাত পুকুরে কাটিয়ে দেয়, তবেই তারা বাঁচতে পারবে। গৌ আরো নির্দেশ দেয় যে আগামীকাল আয়না জাদু প্রয়োগ করে ওই 3 জিনকে আয়নার ভিতরে বন্দি করে হত্যা করতে হবে। নির্দেশ দেওয়ার পর মাথার খুলিগুলো থেকে 4টি আলো একে একে উড়ে চলে যায় এবং এভাবেই শেষ হয় 4 পূর্বপুরুষের আত্মা ফেরানো জাদু। যজ্ঞ শেষে হেনরি সবাইকে ডেকে ঘটনা খুলে বলেন এবং নির্দিষ্ট 3 যুবককে সারা রাত পুকুরের পানিতে অবস্থান করতে বলা হয়। হেনরি কথা মতো ওই 3 যুবক সারা রাত পুকুরের পানিতে কাটিয়ে প্রাণে বেঁচে যায় এবং পরের দিন বিকেলে হেনরি 3টি আয়না নিয়ে ফিরে আসেন। বিকেল থেকে হেনরি কেবিনের উঠোনে বসে একটি বিশেষ পূজা পাঠ ও রিচুয়াল শুরু করেন। সঙ্গত কারণে রিচুয়ালের বিস্তারিত বর্ণনা না করে সূর্য ডোবার পর হেনরি একটি গণ্ডি কেটে তার সামনে 3টি আয়না রেখে বসেন। সেই 3টি আয়না সামনে রেখে তিনি নির্বিষ্ট মনে মন্ত্র পাঠ করতে থাকেন। কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পর হঠাৎ 3টি আলো এসে সেই 3টা আয়নার ভিতরে প্রবেশ করে। এরপর হেনরি একটি ধারালো ছুরি দিয়ে প্রথম আয়নাটির ভেতরে সজোরে আঘাত করেন। যখনই তিনি ছুরি দিয়ে আয়নায় আঘাত করলেন তখন অত্যন্ত প্রচন্ড এক আর্তনাদের শব্দ ভেসে আসে। ববি ভাই বলেছিলেন সেই আর্তনাদ ছিল ঠিক মাথার ওপর বজ্রপাত হওয়ার মতো জোরালো, যা উপস্থিত সবার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছিল। এভাবে একে একে 3টি আয়নাকে হেনরি ছুরি দিয়ে আঘাত করেন এবং প্রতিবারই সেই বিভীষিকাময় আর্তনাদ শোনা যায়। রিচুয়াল শেষ করার পর হেনরি সবাইকে
সবাইকে ডেকে বলেন সমস্যার সমাধান হয়ে গেছে, আজ থেকে তোমরা সবাই ইউরোবাদের কালো জাদু থেকে মুক্তি পেলে। এভাবেই হেনরি সেই ভয়ঙ্কর সমস্যার সমাধান করেছিলেন। যদিও এরপর আরো অনেকবার ইগো এবং ইউরোবাদের মধ্যে কালো জাদুর লড়াই চলেছে। উভয় পক্ষই একে অপরের ওপর ভয়ঙ্কর সব জাদু করেছে। সেই সব ঘটনা ববি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আমি পর্যায়ক্রমে পাঠাবো ইনশাল্লাহ। কর্মব্যস্ততার কারণে ঘটনাটি সংগ্রহ করতে এবং গুছিয়ে লিখতে আমার অনেক সময় লেগেছে, কারণ আমি ববি ভাইয়ের কাছ থেকে একটু একটু করে শুনে এটি লিখেছি। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম, তবে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে আমি চুপসের দাদু অর্থাৎ বাংলার দাদুর একটি ঘটনা লিখে পাঠাবো ইনশাল্লাহ।